সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে ঠেকাও, বিএনপিকে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে। এবং ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, এটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি, কিন্তু আপনারাই বিভিন্ন বলে বলে এই পর্যন্ত আসছেন নির্বাচন হবে, আজও কাইলও হবে। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই, সে তার এজেন্ডা আসছে। জি আমি সরি, আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, সময় একেবারে কম আমাদের, ফিক্স টাইমের মধ্যে শেষ করব। একেবারে স্পেসিফিক কোশ্চেন, যদি না দেয় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি, একটু যদি সংক্ষেপে বলেন। তাহলে যদি না দেয়, আমি প্রথমেই বলেছি আপনাকে, বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণের দিকে যাবে। এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে, আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না, আওয়ামী লীগ মনে হয় তৈরি হচ্ছে। কেন প্রস্তুতি নেওয়া উচিত? এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি তারা দেখে আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে, কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক। এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করে কোনো ধমকায় নাই, গালাগালি করছে, ধমকাইছে। হ্যাঁ, মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম তথ্য প্রমাণ আছে? ধমকায় নাই তাহলে এরকম তথ্য প্রমাণ আছে? তাহলে ধমকায় নাই। আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে ওই বন্ধু টেলিফোন করে গালাগালি করেন নাই, তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? আর যদি সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? কেন জানাচ্ছেন না? জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে, আপনাকে ইনসাল্ট করেছে, আপনাকে যেটাকে আমরা বাংলায় ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে, এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না। এটাই তো তথ্য প্রমাণ। এর বিকল্পটা আপনি বলেন। আমি তো বলছি, আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি, আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম, কিন্তু বলে নাই। আমরা 3 মিনিটের মধ্যে শেষ করব। ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই। আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে, যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, ইতিহাস দান করে দিতে চাইছে, এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার একটি তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন, এবং আবারও এই আন্দোলনকে 24 আন্দোলনকে তিনি 71-এর সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, 71 তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, তারা ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল না, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল 71-এর প্রতিটি ধাপে, 66, 69, 70। তিনি এখানে বলছেন যে সেটা নাকি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেটির সাথে 24-এ গণ অভ্যুত্থানকে বা আন্দোলনকে আবারও মেলাতে চাইছেন। আমি মাহফুজ আলমের কথাগুলো শুনি নাই, বক্তব্য শুনি নাই, তো আপনার বিশ্লেষণে যেটা পাইলাম সেখানে সে 71-কে রেফারেন্স দিয়েছে, 71 তো অস্বীকার করে নাই। ডক্টর ইউনূসের মতো তো বাটন রিসেট করে বলছে 71টি একটি মেটিকুলাস ভাবে তৈরি হয়েছে। একইভাবে মেটিকুলাসলি এসে 24-এ আন্দোলন তারা করেছে। 24-এ 5ই আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না।
উনি তখন মৌলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না, সিরাজুল আলম খানের সঙ্গেও ছিলেন না, আলাদা হয়ে গেছেন। তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম, সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই, ওনার বাকশাল মানে নাই, ওনার অনেক কর্মসূচিকে মানে নাই, যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে। আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে, আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই, তারা সফল হয়েছে। আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন, আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলাস ডিজাইন থেকেও থাকে, আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য দিয়েছেন। না না, সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে, সফল হয়েছে, সে তো অস্বীকার করে নাই। মাহফুজ তো অস্বীকার করে নাই, মাহফুজ বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়। আমরা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল, আমরা সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি, যদি আসি, সে বলতে হচ্ছে এটা। এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে, কুটো কৌশল করে থাকে, আগেরটা হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি, তারা সঠিক কাজ করে। আমার কোনো আপত্তি নেই, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে এই ম্যাটিকুলাস ডিজাইনের উদাহরণটা তো অন্যভাবে দেওয়া যেতে পারতো, 90-এর গণভোটের সাথে দেওয়া যেতে পারতো, বা অন্য কোনো আন্দোলন। কেন কথায় কথায় 71-কে আনা, কেন কোথায় কোথায় সবসময় রিপ্লেস করা 24-কে 71-এর জায়গায়? এই কথাটা তো আপনি আজকে বলে লাভ নাই। আমরা তো জুলাই মাসেই বলেছিলাম, মুক্তিযুদ্ধ থেকে আহ্বান জানিয়েছিলাম, কত জুলাই মাসে, 2024 সালের জুলাই মাসে আমার বক্তব্য আছে, দেখেন, জানিয়েছিলাম মুক্তিযোদ্ধারা সজাগ হন, রুখে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে, এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী, আপনারা সাবধান হন। আপনারা কেউ সাবধান হন নাই, আমার দলকেও বলেছে সাবধান হন নাই। আজকে তারা আসছে, এটা এই দেশের জনগণ সজাগ বলে 1 বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই, পাকিস্তান বানাতে পারে নাই, 1 বছর চলে গেছে, কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে, কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দিয়ে বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো, চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিভাঙ্গা একটা হলো, লালমেটে পাটিগ্রামে, আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি, আমরা পুলিশ চাই, আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছি। এনবিআর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে, কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে। তো এই যে বিশ্বাসঘাত সরকার করতেছে, এগুলা করে কি সরকার পার পাবে? শেষ পর্যন্ত আমি তো প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি? আগে সরকার গুম খুন করতো, এখন আমরা রিমান্ড করেন। আগে সরকার মানুষকে গুম করে মেরে ফেলতো, খুন করে ফেলতো, এখন আপনি মব জাস্টিস করতেছেন।
তো একই জিনিস চলতেছে তো। তাহলে পার্থক্যটা কি? যে যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো, যে আন্দোলন ক্রিয়েট করা হলো, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে, বরঞ্চ আগে মব ভায়োলেন্স ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। বলা হচ্ছে আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ, তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে? বিএনপি একটি অংশ করছে, আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা করছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয়? এটা প্রতারণা কে করছে? হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন। এনে বিএনপি না মানতেছে কেন? এনসিপি না মানতেছেন কেন? রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না, রাষ্ট্র তো নিয়ন্ত্রণ বিএনপি করে না। এটা এটা শেখ হাসিনার সমাবেশিত হয়েছে ডক্টর ইউনূস, এই জবাব ডক্টর ইউনূস দিবে। ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি, তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো, এই যে আনরেস্ট গুলো, এগুলো কি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের? না ভাই, প্রশ্নগুলো এভাবে করেন কেন? আপনি বলতে পারেন এগুলো কেন হচ্ছে, তো হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে? আপনি কেন কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত? কেন হচ্ছে, কেন হচ্ছে? জি, সেটা ওইটা প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। এটা কেন হচ্ছে, একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে। যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে। এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য। জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আর নতুন সরকার গঠন করার। জুলাই বিপ্লব 5ই আগস্ট সরকার পতনের পরপরই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব না, তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা, অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্সড সরকার, না মার্শাল না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে। এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূসের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়াদীতে নাই, কিশোরগঞ্জে নাই, আমার বাজিতপুরে নাই, আমার ভৈরবে নাই। তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর, তার যে ওই যে 8 নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে, ওই বাড়ির চারপাশে, সেটাও তো 144 জারি করে তার সে ক্ষমতা দেখাইতে হয়। তার থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই। আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই। কিন্তু এই সরকারটা আমরা কেন মানালাম? এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আজকে তো